ভারতের নির্দেশে শেখ হাসিনা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মোদিকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন। 25 এবং 26 তারিখের হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের নির্দেশে। আমি কোনো মিথ্যা কথা বলি না, এখনো বলছি না। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হঠাৎ করে পিছনের সারি থেকে ওয়ারেন্ট অফিসার এবং কর্পোরালস এবং সিপাহীরা বেরিয়ে চলে গেল, অর্থাৎ তারাও জানতো যে ঘটনা ঘটতে আছে। যারা এর হোতা ছিল, যারা অ্যাকচুয়ালি কিলিংটা করেছে, তারা কোথায় চলে গেল, কীভাবে চলে গেল। সরকারি লোকজনের বাইরে আহমেদ জিয়াউদ্দিন বেলজিয়াম থেকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি নাসিমকে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায় লিখে দিতেন। স্কাইপ কথোপকথনের বিভিন্ন পর্যায়ে চরিত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। আইসিটির মাধ্যমে জুডিশিয়াল মার্ডার বাস্তবায়ন প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। নিজামুল হক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনা নিজ হাতে দেলোয়ার হোসেন সাঈদীকে বিষের ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছেন। এবার সাক্ষী প্রমাণ সহ বেরিয়ে আসলো ভয়ঙ্কর কিছু তথ্য। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্যে অনেক চেষ্টাই করেছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু ধামাচাপা দিতে পারেনি। সত্য কখনো চাপা থাকবে না, সত্য বেরিয়ে আসবে। আমার দেশ পত্রিকা গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রকাশ করেছেন দেলোয়ার হোসেন সাঈদীর এই হত্যাকাণ্ড নিয়ে, এবং তাকে রাজাকার বানানোর জন্য যে দুর্বৃত্তরা আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছিল তাদেরও নাম প্রকাশ করেছেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। সাঈদীর যে চিকিৎসক সাঈদীর শেষ সময় চিকিৎসা করেছেন বলা হয়, আসলে না, সে ছিল সাঈদীর হত্যাকারী, এটিই বাস্তব। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্বখ্যাত ইসলামিক আলোচক, স্কলার ও রাজনীতিবিদ। তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। জালেমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল। জীবনের শেষ 13টি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন। তবুও স্বৈরাচার জালিমদের কোনো ফাঁদে পা দেননি, জালিমদের বশ্যতা স্বীকার করেননি। 2023 সালের 14 আগস্ট রাত 8:40 হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছে না তার পরিবার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভারতের নির্দেশেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। 14 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা সাঈদী বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, 2010 সালের 29 জুন আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়। ওই সময় আল্লামা সাঈদী সহ জামাতের নিরীহ নেতাদের তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে 10 বছর, কাউকে 12 বছর, কাউকে আবার 13 বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক। মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাঈদী পুত্র আল্লামা সাঈদী বলেন, কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে? এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ। আমি তার সন্তান হিসেবে বলছি না, ওই যে শুরুতে বলেছি। এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এদেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না।
জালিমের প্রতি দয়া দেখানো, মজলুমের রক্তের সাথে বেঈমানি করা। সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাতে আসবেন না। অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে কারো মধ্যে কোনো বিভেদ নেই। যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। আওয়ামী লীগের ওই নতজান পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বাংলাদেশে আর হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। আমার দেশে 2012 সালে প্রকাশিত সারা জাগানো অনুসন্ধানী প্রতিবেদন স্কাইপ কেলেঙ্কারির প্রথম শিরোনাম ছিল এটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে বিচারিত হত্যা বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছিল। তখনই আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয় স্কাইপ স্ক্যান্ডেল। এটি ছিল বিচারের নামে সেই সময় চলমান নাটক নিয়ে নিজামুল হক নাসিম ও আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ কথোপকথন। এই কথোপকথনে উঠে এসেছিল জুডিশিয়াল মার্ডারের পরিকল্পনা বাস্তবায়নের পুরো চিত্র। সেই তথ্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ভিলেনরা ছিলেন ফ্যাসিবাদের প্রথম আমলের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, নিজামুল হক নাসিম, এটিএম ফজলে কবির, জাহাঙ্গীর হোসেন, ওবায়দুল হাসান ও ইনায়েতুর রহিম। সেই স্কাইপ কেলেঙ্কারির হোতারা এখন কে কোথায়? প্রসিকিউশন টিমে ছিলেন গোলাম আরিফ টিপু, রানা দাশগুপ্ত, জিয়াদ আল মালুম ও অন্যান্য আওয়ামী আইনজীবী। সরকারি লোকজনের বাইরে আহমেদ জিয়াউদ্দিন বেলজিয়াম থেকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি নাসিমকে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায় লিখে দিতেন। স্কাইপ কথোপকথনের বিভিন্ন পর্যায়ে চরিত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। আইসিটির মাধ্যমে জুডিশিয়াল মার্ডার বাস্তবায়ন প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। নিজামুল হক নাসিম ট্রাইব্যুনাল বাস্তবায়ন করতেন তার নির্দেশে। ডক্টর আহমেদ জিয়াউদ্দিন বেলজিয়াম থেকে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরামর্শ দিতেন ব্যারিস্টার শফিক আহমেদকে। এছাড়া শফিক আহমেদ, আহমেদ জিয়াউদ্দিন, নিজামুল হক নাসিম ও সুরেন্দ্র কুমার সিনহার মধ্যে ছিল নিবিড় যোগাযোগ। তারা একে অপরের সঙ্গে সলা পরামর্শ করতেন নিয়মিত। প্রথম ট্রাইব্যুনালের বিচারক AKM জহিরের পদত্যাগ, নিজামুল হক নাসিমকে পদোন্নতি দেওয়া প্রসঙ্গে স্কাইপ আলোচনায় তাদের পরস্পরের এই যোগাযোগ ও পরামর্শের বিষয়টি দিবালোকের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। AKM জহিরের পদত্যাগ প্রসঙ্গটি উঠে এসেছিল 2012 সালের 27 আগস্ট কথোপকথনে। সেদিনের আলোচনায় আরও রয়েছে জহিরুল হকের পদত্যাগের পর বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে কী শর্তে নিয়োগ দেওয়া হয়েছিল। নিজামুল হক সেদিন আহমেদ জিয়াউদ্দিনকে জানান জহিরুল হক হঠাৎ আইন মন্ত্রণালয়ে যান। দিনের প্রথমার্ধ শেষে দুপুরের বিরতিতে তিনি আইন মন্ত্রণালয়ে গিয়েছিলেন। ফিরে দিনের দ্বিতীয়ার্ধে বিচারকের আসনে বসতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে জানান আইন মন্ত্রণালয়ে যাওয়ার পর তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করে রেখে দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। উল্লেখ্য, আল্লামা সাঈদীর মামলা চলাকালে সাক্ষীদের এনে সেফ হাউসে রেখে প্রশিক্ষণের তথ্যভিত্তিক রিপোর্ট তৈরি করেছিল আমার দেশ। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে মামলাটির সাক্ষীর বয়ান নিয়ে রিভিউ পিটিশন করা হয়েছিল আল্লামা সাঈদীর পক্ষ থেকে। এই রিভিউ পিটিশনের শুনানি ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সঙ্গে একমত পোষণ না করায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়। তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ তাকে ডেকে নিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর রেখে বিদায় দেন। AKM জহিরের পদত্যাগের পর দ্রুততার সঙ্গে জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেওয়া হয় ট্রাইব্যুনালে। জাহাঙ্গীর হোসেন ছিলেন তখন হাইকোর্ট বিভাগের বিচারক। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই প্রথম ধাপে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল হাইকোর্ট বিভাগে। কথোপকথনে উঠে আসে বিচারপতি নিজামুল হক নাসিম তার বন্ধুকে জানিয়েছিলেন জাহাঙ্গীর হোসেন আইনমন্ত্রীর চয়েস নয়। তিনি জানিয়েছিলেন এটা কামরুল টামরুলের চয়েস। আরও জানিয়েছিলেন এতে কোনো অসুবিধা হবে না, কারণ তাকে নিয়োগের সময় জানিয়ে দেওয়া হয়েছে চেয়ারম্যান যেভাবে বলে তার সঙ্গে শুধু ইয়েস বলতে হবে। নাসিমের এ কথা থেকে স্পষ্ট ব্যারিস্টার শফিকের বার্তা অনুযায়ী পারফর্ম করতেন নাসিম, আর নাসিমের কথায় শুধু ইয়েস বলতে হবে। এই শর্তে জাহাঙ্গীরকে নিয়োগ দেওয়া হয় ট্রাইব্যুনালে। 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটে নির্বাচিত হবার পর শেখ হাসিনা তাকে আর আইনমন্ত্রী বানাননি। মন্ত্রিত্ব থেকে বিদায় নিয়ে আইন পেশায় ফিরলেও শফিক আহমেদকে সামনের সারিতে আগের মতো আর দেখা যায়নি। তিনি এখন বাড়িতেই সময় কাটান। স্কাইপ কথোপকথনে উঠে আসা চরিত্রে আরেক খলনায়ক সুরেন্দ্র কুমার সিনহা, যিনি SK সিনহা নামেই বেশি পরিচিত। তিনি ছিলেন অন্যতম নাটের গুরু। স্কাইপ আলোচনায় নিজামুল হক নাসিম তার বন্ধু জিয়াউদ্দিনকে জানিয়েছিলেন সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন 3টাকে দিয়ে দেন,
তারপর আপিল বিভাগে নেওয়া হবে। জবাবে নাসিম বলেছিলেন, যা করার করেন, আগে প্রমোশনটা দেন। এসকে সিনহার কথার অর্থ ছিল 3টা ফাঁসির রায় দিলে তাকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হবে। এই 3টার মধ্যে নাম উল্লেখ করেছিলেন আল্লামা সাঈদী, আব্দুল কাদের মোল্লা ও সালাউদ্দিন কাদের চৌধুরী। তাদের টার্গেট অনুযায়ী এই 3টা বিচারের রায়ের দিকে নিয়ে যাওয়া হয়েছিল দ্রুততার সঙ্গে। এসকে সিনহা পরে আমেরিকায় চলে যাওয়ার পর আত্মজীবনী লেখেন। আ ব্রোকেন ড্রিম নামে লিখিত বইয়ে সুরেন্দ্র কুমার ট্রাইব্যুনাল নিয়ে বিশদ আলোচনা করেন। এই আলোচনায় তিনি নিজেই স্বীকার করেছিলেন, ট্রাইব্যুনাল গঠন ও বিচারক নিয়োগ থেকে শুরু করে নানা বিষয়ে তার সরাসরি সম্পৃক্ততার কথা। দ্বিতীয় ট্রাইব্যুনাল কিভাবে গঠন করা হয়েছিল, ওবায়দুল হাসান শাহিনকে কেন দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল সেটাও উল্লেখ করেছেন এসকে সিনহা। তার বর্ণনা অনুযায়ী দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনে শেখ হাসিনার কিছুটা অনীহা ছিল। ব্যারিস্টার শফিক আহমেদ এ বিষয়ে শেখ হাসিনাকে রাজি করাতে পারেননি। পরে সুরেন্দ্র কুমারকে পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের গুরুত্ব বোঝানোর জন্য। পরামর্শ মোতাবেক দেশের প্রধান বিচারপতি গোপনে দেখা করেন শেখ হাসিনার সঙ্গে, আলাপ করেন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন নিয়ে। তখন শেখ হাসিনাকে বুঝিয়েছিলেন শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের চেয়েও ট্রাইব্যুনালের বিচার সহজ হবে, কারণ এখানে সাক্ষী বানানো যাবে বই, পুস্তক ও পেপার দিয়ে, যেটি শেখ মুজিবুর রহমানের মামলার সময় সম্ভব ছিল না। এসব বুঝিয়ে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনে শেখ হাসিনাকে রাজি করিয়েছিলেন এসকে সিনহা। এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল হাসান শাহিন ও ইনায়েতুর রহিমকে দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের পছন্দের প্রসঙ্গটিও উল্লেখ করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। এসকে সিনহা আলোচনায় প্রথম ট্রাইব্যুনাল গঠনের বিষয় উল্লেখ করেন। প্রথম ট্রাইব্যুনাল গঠনের সময় রানা দাশগুপ্তকে চট্টগ্রাম থেকে আনা হয়েছিল বিচারক বানানোর প্রতিশ্রুতি দিয়ে। শেষ পর্যন্ত বিচারক বানাতে না পেরে তাকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। এই সুরেন্দ্র কুমারই আপিল বিভাগের প্রতিটি মামলা শুনানিতে অংশ নিয়ে ফাঁসি কার্যকরের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শেষ বেলায় নিজেদের মধ্যে দ্বন্দ্বে শেখ হাসিনা ডিজিএফআইকে দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেন তাকে। বর্তমানে লোকচক্ষুর অন্তরালে কানাডায় আছেন জুডিশিয়াল মার্ডারের অন্যতম কারিগর এসকে সিনহা। ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সদস্য ছিলেন নিজামুল হক নাসিম। পরে ব্যারিস্টার শফিক আহমেদ ও সুরেন্দ্র কুমার সিনহাদের অতি বিশ্বস্ত নাসিমের কাঁধে অর্পিত হয়েছিল ফাঁসির রায় দেওয়ার দায়িত্ব। আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে কথোপকথনের উল্লেখ করা বক্তব্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছিলেন। ট্রাইব্যুনালে তিনি এতটাই বেপরোয়া ছিলেন যে আসামি পক্ষের কোনো যুক্তি, তথ্য উপাত্ত তার কাছে পাত্তা পেত না। ফাঁসির রায় দেওয়ার নির্ধারিত লক্ষ্য দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছিল টার্গেট করা মামলাগুলো। 2012 সালের 8 সেপ্টেম্বর স্কাইপ আলোচনায় নিজামুল হক নাসিম মামলাগুলো দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া প্রসঙ্গে তার সাজানো পরিকল্পনার কথা জানান। তিনি উল্লেখ করেন, আমি তো কোনো অ্যাডজর্নমেন্ট দেই না, অর্থাৎ বিচার দ্রুত সম্পন্ন করার জন্য তিনি কোনো মুলতবি আবেদন গ্রহণ করেন না। তিনি আরও উল্লেখ করেন, এমনভাবে সাজানো হয় সাঈদী না হয় গোলাম আজমের মামলা শুনানি করতেই হবে, অর্থাৎ এমনভাবে সাজিয়েছেন যেন এই দুই মামলার কোনো একটি প্রতিদিন শুনানি হয়। পূর্ব পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখায় নিজামুল হক নাসিম ফ্যাসিবাদের জামানায় পুরস্কৃত হয়েছেন দফায় দফায়। স্কাইপ কথোপকথন ফাঁস হওয়ার পরও তাকে আপিল বিভাগে প্রমোশনই শুধু নয়, অবসরে যাওয়ার পরও প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান বানানো হয়েছিল। জুডিশিয়াল মার্ডারের নেতৃত্ব দেয়া এবং স্কাইপ কেলেঙ্কারির প্রধান কুশীলব বিচারপতি নাসিম অজ্ঞাত কারণে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। আমার দেশ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেন না তিনি। ইউরোপের দেশ বেলজিয়ামে অবস্থান আহমেদ জিয়াউদ্দিনের। সেখান থেকেই শেখ হাসিনার জামানায় গঠিত ট্রাইব্যুনালের কলকাঠি নাড়তেন তিনি। নিজামুল হক নাসিমের সঙ্গে স্কাইপ কথোপকথনে তাকে বলতে শোনা যায়, বিভিন্ন বিষয়ে ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে কথা বলে পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলো বাস্তবায়ন হয়েছে কিনা সেটার ফিডব্যাক নিতেন নিজামুল হক নাসিমের কাছ থেকে। তারা নিজেরাই ট্রাইব্যুনালকে নাটক মনে করতেন। 2012 সালের 12 সেপ্টেম্বর স্কাইপ কথোপকথনে ডক্টর আহমেদ জিয়াউদ্দিন নিজেই নাসিমকে প্রশ্ন করেন, আজ নাটক কেমন হলো? জবাবে নাসিম বলেছেন, নাটক ভালোই হচ্ছে। প্রসিকিউটর জিয়াদ আল মালুম নাকি অযথা লাফিয়ে উঠতেন, সেজন্য আদালতের কার্যক্রম শেষে একদিন তাকে রুমে ডেকে আনা হয়েছিল। তখন জিয়াদ আল মালুমকে বলা হয়েছিল, কোর্টে এত লাফালাফি করেন কেন? জবাবে নাসিমকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, আমি দাঁড়াইয়া যাবো, আপনি আমারে বসাইয়া দিবেন, লোকে দেখুক আমাদের মধ্যে কোনো খাতির নাই। আহমেদ জিয়াউদ্দিন মামলাগুলোর রায়ের খসড়া বেলজিয়াম থেকে লিখে দিতেন। এছাড়া মামলা চলাকালীন চার্জ গঠনের আদেশ, বিভিন্ন বিষয়ে আসামি পক্ষের রিভিশন, আবেদনের পরিপ্রেক্ষিতে কি
আদেশ দিতে হবে সবই লিখে পাঠাতেন আহমেদ জিয়াউদ্দিন। আল্লামা সাঈদীর মামলা শেষ পর্যায়ে রায়ের খসড়াও লিখে পাঠিয়েছিলেন তিনি। ঘাতক দালাল নির্মূল কমিটির এই ব্যক্তি এখনো ইউরোপেই অবস্থান করছেন। একসময় বাম রাজনীতি করা জিয়াদ আল মালুম সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে। বিচারের নামে প্রহসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তার উপর। স্কাইপ কথোপকথনে আহমেদ জিয়াউদ্দিন একাধিক প্রসঙ্গে জিয়াদ আল মালুমের কথা উল্লেখ করেছিলেন। 5 আগস্ট বিপ্লবের পর পদত্যাগ করে বিদায় নেওয়া সাবেক ছাত্রলীগ নেতা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে দেওয়া হয়েছিল দ্বিতীয় ট্রাইব্যুনালের দায়িত্ব। তার প্রসঙ্গ নিজামুল হক নাসিম ও আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ আলোচনায় ছিল। আহমেদ জিয়াউদ্দিন ও নিজামুল হক নাসিমের কথোপকথন অনুযায়ী এক পর্যায়ে আইন মন্ত্রণালয় ওবায়দুল হাসানের সঙ্গে বেশি যোগাযোগ রাখত। বিভিন্ন দেশের দূতাবাস থেকে ট্রাইব্যুনাল প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ে যত প্রশ্ন আসত সব উত্তর লিখে দেওয়ার দায়িত্ব ছিল ওবায়দুল হাসানের। এছাড়া ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালের আব্দুল কাদের মোল্লার মামলা ধীর গতি করে মৌলানা আবুল কালাম আজাদের মামলা শুনানি হঠাৎ এগিয়ে আনা প্রসঙ্গেও আলোচনা করেন জিয়াউদ্দিন এবং নাসিম। শেখ হাসিনার নির্দেশ পালন করে ওবায়দুল হাসান একের পর এক পুরস্কৃত হয়েছেন। ট্রাইব্যুনাল থেকে ফিরিয়ে নিয়ে প্রথমে তাকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয় 50 জনকে ডিঙিয়ে। অনায়াসে প্রধান বিচারপতিও হন তিনি। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতনের কয়েকদিনের মধ্যেই তাকে ছাত্র বিক্ষোভের মুখে বিদায় নিতে হয়েছে। এখন গ্রেপ্তার আতঙ্কে সময় কাটছে শেখ হাসিনার বংশবদ এই প্রধান বিচারপতির। ওবায়দুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। তার ঘনিষ্ঠজনরা জানান তিনি আত্মগোপনে আছেন, কারো ফোন ধরবেন না। ট্রাইব্যুনালের প্রথম রেজিস্ট্রার ছিলেন শাহিনুর ইসলাম, তবে তার খায়েশ ছিল ট্রাইব্যুনালের বিচারক হওয়া। স্কাইপ কথোপকথনে আহমেদ জিয়াউদ্দিন বলেছিলেন যে শাহিনুর নাকি তার সঙ্গে প্রথম সাক্ষাতের দিনে পায়ে ধরে কদমবুসি করেছিলেন। শাহিনুরের সেই সালাম বিফলে যায়নি। তিনি ট্রাইব্যুনালের বিচারক হিসেবে শেষ পর্যন্ত নিয়োগ পেয়েছিলেন। পরবর্তীতে পুরস্কার স্বরূপ তাকে আপিল বিভাগে নেওয়া হয়। শাহিনুরকে আপিল বিভাগে পদোন্নতি দিতে 57 জনকে সুপারসিড করা হয়েছিল। লোকটি শেষ পরিণতি হচ্ছে বিপ্লবের পর তিনিও পদত্যাগ করে বিদায় নিয়েছেন। এখন জাজেস কমপ্লেক্সে একরকম বন্দি জীবন যাপন করছেন। কারোর সঙ্গে দেখা করেন না তিনি। তার সঙ্গে আমার দেশ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সহকারী আব্দুল আজিজ জানান, স্যার খুবই অসুস্থ, তিনি এখন কারোর সঙ্গে দেখা করেন না। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সটি আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর বিষয়ে যে তথ্য আপনারা জানলেন এ সম্পর্কে মতামত লিখতে পারেন। সর্বোপরি আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করবেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আল্লাহ যেন বেহেশতবাসী করেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।